আসসালামু আলাইকুম। আহ, কলিজার ভাই বোনদের জন্য আজকের এই বিশেষ লাইভ ক্লাসটি মূলত প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য স্পেশাল একটি ক্লাস হতে চলেছে। দীর্ঘ 13 বছর পর প্রাইমারিতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক একই সাথে সার্কুলার হবে। সহকারী শিক্ষকটা নিয়মিত হারে পড়ে মানে সার্কুলারটা হলেও দীর্ঘ 13 বছর পরে কিন্তু সার্কুলার আসতে চলেছে প্রধান শিক্ষকের। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 21,000 সামথিং কিন্তু প্রধান শিক্ষক পদে সার্কুলারটি হবে, যেটা এখন বর্তমানে 12তম গ্রেডের কথা 11তম গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে, বাট এটা কিন্তু 10ম গ্রেডে প্রস্তাবনায় অলরেডি চলে গিয়েছে। সো একদম এই গুরুত্বপূর্ণ চাকরিতে সরাসরি নিয়োগ করে আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন। যারা সহকারী শিক্ষক থেকে প্রতিষ্ঠান প্রধান হন তাদের প্রধান শিক্ষক হতে ন্যূনতম 15 থেকে 20 বছর সময় লেগে গিয়েছে, এরকম আমরা দেখেছি। বাট আপনি সরাসরি প্রধান শিক্ষক হতে পারবেন এই সার্কুলার থেকে। সো দুইটা সার্কুলারেরই প্রস্তুতি কিন্তু একই রকম, যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান 90 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং 10 নম্বরের ভাইবা পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্য দিয়েই মূলত আপনি এই দুইটা নিয়োগে প্রস্তুতি একবারে নিতে পারবেন। সেই জন্য আমাদের সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রাইমারি শিওর সাকসেস ব্যাচ। দেখেন এখানে কিন্তু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটা একবারেই আপনি এই সার্কুলারের মধ্য দিয়ে প্রস্তুতি নিতে পারবেন, যেখানে আমাদের মোট ক্লাস থাকবে বাংলা 20 প্লাস, ইংরেজি 20 প্লাস, গণিত এখানে 20 প্লাস বলা হলেও আরো বেশি ক্লাস নেওয়া হবে, এবং জিকে এবং বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হবে আরো 20টা। এক ঝাঁক মেধাবী টিচার দিয়ে আমাদের এই ক্লাস পরিচালিত হবে সরকারি চাকরিজীবী কর্তৃক। আমি নিজেই প্রাইমারিতে চাকরি পেয়েছিলাম, সো আমি আপনাদেরকে পথ দেখাতে পারবো ইনশাল্লাহ কিভাবে পড়লে কোন টপিকসগুলো পড়লে কোন টপিকসগুলো বাদ দিয়ে পড়লে আপনি নিশ্চিত প্রাইমারিতে টিকবেন, সেই নির্দেশনা ইনশাল্লাহ থাকবে। থাকবে আমাদের সাদিক স্যার, থাকবে আমাদের আনোয়ার স্যার, ইমদাদুল হক মিলন স্যার বিসিএস ক্যাডার, আমাদের সেলিম স্যার বাংলা স্যার। সো এক ঝাঁক এছাড়া আরো কিন্তু না আমাদের নাজমুল স্যার আছেন, আহ, আর মাহবুব স্যার সহ আরো কয়েকজন টিচার আছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে এই 2025 সাল হোক আপনার প্রস্তুতির বছর এবং 2026 সাল হোক আপনার বেকারত্ব ঘোচানোর বছর। আশা করি এই কোর্সের মধ্য দিয়ে আপনারা কিন্তু দারুণ একটা প্রস্তুতি নিয়ে প্রাইমারিতে চাকরি পাবেন, যেখানে কিনা এবার কোটা নাই, সমান মেধা যোগ্যতা দিয়ে আপনি চাকরিটা পাবেন। তো যারা চাকরি এই ব্যাচে ভর্তি হতে চান আমাদের অনলাইন ব্যাচে অলরেডি ভর্তি চলছে। আমাদের কোর্স ফি 1190 টাকা। এই মাসেই ক্লাস শুরু হয়ে যাবে। এখন ভর্তি চলছে। এই 01711 620 619 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন বা পেজে মেসেজ দিন যে আমি প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে আমরা ভর্তি হতে চাই। আর আমাদের মিসাইল ব্যাচটা আপাতত স্টাফ, আর ভর্তি নেওয়া হবে না। মিসাইল ব্যাচের জন্য আর কেউ বলবেন না, আমাদের এখন শিওর সাকসেস ব্যাচের ভর্তি চলছে। এই নাম্বারে মেসেজ দিন। এখনই আমরা গুরুত্বপূর্ণ বাছাই করা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এখান থেকে আপনারা প্রাইমারি নিবন্ধনে অন্তত 4-5টি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তার আগে আমি একটু দেখে নিই আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। তো 2025 সাল হোক আপনার প্রস্তুতির বছর এবং 2026 সাল হোক আপনার বেকারত্ব ঘোচানোর বছর। প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক একই সিলেবাসে আপনি দুইটার প্রস্তুতি নিতে পারবেন। একটা পরীক্ষা নেবে পিএসসি আর একটা পরীক্ষা নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেখানে পরীক্ষা হবে 90টি এমসিকিউ এবং 10 নম্বরের ভাইবা। ভাইভাতে পার্সিয়ালিটি হওয়ার পসিবিলিটি ইতিপূর্বে আমরা দেখেছি, 20 নাম্বার থাকতো সেখানে 10 নম্বর করেছে। সুতরাং এখানে কিন্তু মেধাবীদের আরো জয় জয়কার হবে ইনশাআল্লাহ। তো এই প্রাইমারি শিক্ষক এমনই একটা পরীক্ষা যেটা শুধুমাত্র আপনি সহকারী শিক্ষকের জন্য, আপনি আপনার উপজেলার ক্যান্ডিডেটদের সাথে কিন্তু ফাইট দেবেন। বাইরের কেউ কিন্তু আপনার সাথে ফাইট দেবে না। আপনার উপজেলায় যে সমস্ত প্রতিযোগী আছে তাদের সাথে ফাইট দিয়ে আপনাকে চাকরিটা নিতে হবে এবং আপনি আপনার নিজের এলাকায় থেকে চাকরিটা করতে পারবেন। প্রাইমারি যেটা অলরেডি 11তম গ্রেডের প্রস্তাবনায় আছে, প্রধান শিক্ষক 10ম গ্রেডের অলরেডি রায় চলে এসেছে। সো এই চাকরি কিন্তু এখন আর
মানে আগের মতো নেই। এখন কিন্তু এর অনেক স্ট্যাটাস, অনেক সম্মান, অনেক বেতন। সো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন, এই 25 সালে ভালোভাবে প্রস্তুতি নিন, 26 সালে ইনশাল্লাহ আপনাদের বেকারত্ব ঘুচবে, হয় প্রধান শিক্ষক নয় সহকারী প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক এই পদটি আগেই বলেছি 13 বছর পরে কিন্তু এই সার্কুলারটি হয়েছে। সো যারা ভর্তি হতে চান আমাদের এই ব্যাচে, শিওর সাকসেস ব্যাচ, এই ব্যাচে যারা ভর্তি হতে চান, এখানে প্রায় আমাদের 80টির উপরে ক্লাস থাকবে, সব মিলে বাংলা ইংরেজি গণিত। এখানে বিসিএস ক্যাডার, আমি জিএম জাহাঙ্গীর আলম নন ক্যাডার এবং সরকারি চাকরিজীবীরা ক্লাস নেবেন। তো প্রথমে আমি প্রাইমারিতে এবং নিবন্ধনে আসতে পারে এমন কিছু প্রশ্ন দিয়েই আজকের এই লাইভ ক্লাসটি সাজিয়েছি। আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি হেল্পফুল হবে। তার আগে আমি একটু দেখে নিই যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা, এবং আমার সামনে থাকা ল্যাপটপের কারণে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এটাও একটু ইনশিওর করবেন। দেখেন, শুরুতে একটা ম্যাথ দিয়েছি, এই ম্যাথটির সলিউশন কত কি হবে একটু দ্রুত কাইন্ডলি কমেন্টসে জানান। এই ম্যাথটির সলিউশন কত কি হবে একটু দ্রুত কাইন্ডলি কমেন্টসে জানান। আচ্ছা, একটা বিষয় খুব জানার ছিল স্যার, সেটা হলো ইসলাম শিক্ষায় অনার্স মাস্টার্স করে কি সহকারী মৌলবীতে আবেদন করা যাবে? আচ্ছা, সোহেল রানা, সহকারী মৌলবীতে আবেদন করা যাবে কিনা এটা আমাদের সাদিক স্যারকে একটু জিজ্ঞাবেন, অথবা আমি নিজে জেনে জানাবো। আমি নিজে জেনে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সোহেল রানা, কেউ যদি সঠিক জানেন তাহলে সোহেল রানাকে একটু উত্তর দিন। আহ, তারপরে সিনথিয়া ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে সহকারী মৌলবী এর বইটা কি আপনাদের এখানে আছে? আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে যাই। দেখেন, এই অঙ্কটা কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে, যে দেখেন এই অঙ্কটা কিন্তু পরীক্ষার একটু স্টুডেন্টদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা অঙ্ক মনে করে অনেকেই। আসলে কিন্তু এটা একটু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন খুব সহজেই করতে পারবেন। বলছে 5 টাকায় 2টি কমলা ক্রয় করে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা 40 টাকা লাভ হবে? শতকরা 40 টাকা লাভ হবে। অর্থাৎ এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, যে 40% লাভ করতে হবে শতকরা। তার মানে 100 টাকার জিনিস আপনাকে 40 টাকা বেশি দামে 140 টাকায় বিক্রি করতে হবে। 40% লাভ মানে কি, 100 টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে কত টাকায়? 140 টাকায় বেশি। আচ্ছা, আখি বাইন বলেছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে 100 টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে কত টাকায়? 140 টাকায়। এখন আহ, তাহলে দেখেন, এই যে 5 টাকায় কিনেছিল না, 5 টাকায়, এই 5 টাকার জিনিস তাহলে 40% লাভে কত টাকায় বিক্রি করতে হবে? 5 টাকার জিনিস 40% লাভে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে দেখেন, 5 টাকার জিনিস, তাহলে আমি যদি বলি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, হয় তাহলে বিক্রয় করতে হবে কত টাকায় আমাকে? 140 টাকা। মানে আমাকে যদি 40% লাভ করতে হয় তাহলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 140 টাকা। 1 টাকার জিনিস বিক্রয় করতে হবে কত? 140/100 টাকা। আর এই দেখেন, 5 টাকার জিনিস তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 5 টাকার জিনিসটাকে বিক্রয় করতে হবে 140 × 5/100। এখন যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, 5 × 2 = 10, 7 × 2 = 14, তার মানে 60 টাকা বিক্রি করতে হবে। 40% লাভ করতে হলে এই যে 5 টাকার জিনিসটাকে বিক্রি করতে হবে কত টাকায়? 60 টাকা। আবার দেখেন, 5 টাকায় সে কিনেছিল কয়টা? 2টা। তার মানে ওই 2টা কিন্তু তাকে বিক্রি করতে হবে 60 টাকায়। ওই 2টাই কিন্তু তাকে বিক্রি করতে হবে কত টাকায়? 60 টাকায়। অর্থাৎ মানে 60 টাকায় বিক্রি করতে হবে, 60 টাকার জিনিস বিক্রয় করতে হবে, মানে 60 টাকায় বিক্রয় করতে হবে, 60 টাকায় বিক্রয় করতে হবে কতটি জিনিস? দুইটি, দুইটি কলা, দুইটি কলা। কারণ সে 5 টাকা দিয়ে কিনেছিল,
5 টাকাতে কিনেছিল, কিন্তু তাকে 40% লাভ করতে হলে ওই 5 টাকার জিনিস 60 টাকায় বিক্রয় করতে হবে, অর্থাৎ 60 টাকায় বিক্রয় করতে হবে 2টি কলা। এখন প্রশ্ন হলো, তাহলে 35 টাকায় তাকে কয়টি কলা বিক্রয় করতে হবে, তাই না? তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে 2/7টি কলা, আর 35 টাকায় তাকে বিক্রয় করতে হবে, 35 টাকায় তাকে বিক্রয় করতে হবে, দেখেন 2 × 35 ভাগ 7। আমি যদি 5×7 = 35 কেটে দিই, তাহলে 5 × 2 = 10টি কলা, তাকে 10টি কলা বিক্রয় করতে হবে। দেখেন আমি হয়তো এই অঙ্কটি করতে যেয়ে অনেক সময় নিয়েছি, কিন্তু পরীক্ষার সময় আপনি যদি বেসিক থেকে অঙ্ক বুঝে করেন, তাহলে এই অঙ্ক কিন্তু এইসব কিছু লেখা লাগবে না, আপনি খুব সহজেই করতে পারবেন। এইটা মানে এই ধরনের অঙ্ক যদি আসে, আমি বলে দিচ্ছি যে পরীক্ষায় কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো আপনি পারলে আপনার অন্তত 1000 স্টুডেন্টকে পিছনে ফেলতে পারবেন। অনুরূপ একটা অঙ্ক হচ্ছে এইটা। এই অঙ্কটি যে পারবে, সে অন্তত 1000 2000 স্টুডেন্টকে পিছনে ফেলতে পারবেন, কারণ এসি সহজ ম্যাথ প্রাইমারি নিবন্ধনে আসে, যেগুলো অনেক স্টুডেন্ট পারবে, কিন্তু সহজ আপনিও পারবেন, সেও পারবে। এখানে কিন্তু তেমন কম্পিটিশন হবে না, আপনি একটা কঠিন অঙ্ক পারবেন বা কঠিন ইংরেজি পারবেন বা কঠিন একটা প্রশ্ন পারবেন, আপনি শত শত হাজার হাজার স্টুডেন্টকে পিছনে ফেলতে পারবেন। সো এরকম কিছু প্রশ্ন কিন্তু থাকবে। স্যার আমি আলিম পাস করে আবেদন করতে পারবো? আমি আলিম পাস করে থাকলে আবেদন করতে পারবো কিনা? আলিম পাস করে থাকলে আপনি এরপরে অনার্স থাকলে প্রাইমারিতে আবেদন করতে পারবেন। আচ্ছা, অঙ্কটা কেটে যাচ্ছে তাই তো? আচ্ছা, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। তাহলে কিন্তু 10টি বিক্রয় করতে হবে। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্নে যাই, ড্রোন কি? ড্রোন কি? এর পরবর্তী যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে ড্রোন কি? প্রত্যেকে অন্তত 5টা করে শেয়ার দিবেন আজকের এই ভিডিওটি। ভিডিওটি এখান থেকে অন্তত পরীক্ষায়, আপনি আগেই বলেছি যে এখান থেকে অন্তত আপনি পরীক্ষায় আহ 5-6টি প্রশ্ন, নিবন্ধন প্লাস প্রাইমারিতে 5-6টি প্রশ্ন এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। ড্রোন কি? খুবই সহজ প্রশ্ন। খাদিজা খাতুন, নিবন্ধন প্লাস প্রাইমারিতে 5-6। সহকারী মৌলভিতে আবেদন করতে দাখিল পাস হতে হবে, তারপরে অনার্স করলে আবেদন করা যাবে। খাদিজা রহমান। আচ্ছা, এই বিষয়ে আমাদের এক্সপার্ট আছে, আমি জেনে জানাবো, এই মুহূর্তে জানাতে পারছি না। এরপরে যে প্রশ্নটা আমাদের করা হয়েছে, ড্রোন কি? ড্রোন আপনারা ইতিমধ্যে, খুবই সহজ একটা প্রশ্ন। যাত্রীবাহী দ্রুতগামী বিমান, যাত্রীবিহীন বিমান, চালক সহ বিমান, চালকবিহীন বিমান। তো ড্রোন জানেন যে ড্রোন দিয়ে কিন্তু এখন কিন্তু বিভিন্ন স্থাপনায় আক্রমণ করা হয়। ড্রোন দিয়ে বিভিন্ন স্থাপনায় আক্রমণ করা হয়। ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। কিছুদিন আগে আমরা দেখলাম যে ইরানের এক নেতাকে, ধর্মীয় নেতাকে, আয়াতুল্লাহ খোমেনিকে এই এইভাবেই সম্ভবত হত্যা করা হয়েছে। তাহলে এর সঠিক উত্তর হবে কি? চালকবিহীন বিমান। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন আমি তাদের নামগুলো একটু বলতে চাই। এরপরে প্রশ্নের উত্তর দিতে থাকুন। বাংলা সাহিত্যে গদ্যের জনককে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। খাদিজা সঠিক অ্যান্সার দিয়েছেন। আমাদের সাদিক স্যারই প্রশ্নের উত্তর দিয়েছেন, আলিম পাশে স্কুল 2 এ আবেদন করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবার আখি বাইন বলেছেন, তারপরে খাদিজা, সিনথিয়া। আচ্ছা, আপনাদের স্পেশাল কোনো প্রশ্ন থাকলে আমাদের যে পেজ আছে, পেজে প্রশ্ন করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে মেসেজ দিয়ে রাখবেন। আমাদের অ্যাডমিন বা অন্য সংশ্লিষ্টরা উত্তর দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে অন্তত 5টি করে শেয়ার দেবেন। আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ, আমি বলেছি যে কোনো পরীক্ষায় এখানে অন্তত 5টি প্রশ্ন কমন পাবেন। কারণ হচ্ছে এখানে আমাদের যে সুপার সাজেশনকৃত যে শীট, সেই শীটের থেকে বাছাই করা অঙ্কগুলো, বাছাই করা প্রশ্নগুলো নিয়ে কিন্তু করা হয়েছে, বাছাই করা প্রশ্নগুলো নিয়ে করা হয়েছে।
প্রশ্নটা হচ্ছে বাংলা সাহিত্যের জনক কে? বাংলা সাহিত্যের জনক কে? আচ্ছা, সঠিক অ্যান্সার দিয়েছেন আরহাম রেহমান, সিনথিয়া, রেজা রেজা, লাখি তালুকদার, সারওয়ান বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বাংলা গদ্যের জনক। তার সম্পর্কে আরো কিছু তথ্য পরীক্ষায় আসে। তাকে বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় এবং তিনি বাংলায় ব্রাহ্ম চিহ্নের ব্যবহার করেন বা জ্যোতিষ চিহ্নের, বিরাম চিহ্নের ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আহ, তার আরো কিছু গ্রন্থ আছে, বেতাল পঞ্চবিংশতি, বেতাল বেতাল পঞ্চবিংশতি। তারপরে আহ, এই গ্রন্থগুলো কিন্তু আহ, খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আবির চৌধুরী, তারপরে রাহমান সাইদা, কানিস, রাবেয়া, রেবেকা খাতুন সহ অসংখ্য জন এটার সঠিক অ্যান্সার দিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে একটু বিপরীত শব্দে বলেন, নানা শব্দের বিপরীত শব্দ কি? নানা শব্দের বিপরীত শব্দ কি? নানা। নানা শব্দের বিপরীত শব্দ কি হবে? এটা দ্রুত অ্যান্সার দিবেন। নানা শব্দের বিপরীত শব্দ কি? নানা শব্দের বিপরীত শব্দ কি? আচ্ছা, অনেকে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন অলরেডি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নানা। নানা মানে কিন্তু বহু এরকম বোঝায়। নানা এক, বিপরীত শব্দ কি? নানা। আর যত, এর বিপরীত শব্দ হচ্ছে তত। যত তত। সুতরাং নানা শব্দের বিপরীত শব্দ হচ্ছে এক। নানা এক। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? নবান্ন, রাজা, ইডিপাস, কৃষ্ণকুমারী। এই সবগুলো নাটক খুবই বিখ্যাত। কোন এই নাটকগুলো কারা কারা লিখেছে এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। রবীন্দ্রনাথের রচিত নাটক কোনটি? সঠিক উত্তর দিয়েছেন আখি, রেবেকা, আরহাম রেহমান সহ অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সরওয়ার ও স্বর্ণা বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, আর আর রহমান রেহমান, লাখি তালুকদার। এখানে সবগুলো নাটকে আপনাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ইডিপাস এটা কিন্তু গ্রিক নাট্যকার সফোক্লিস তিনি এটা লিখেছিলেন। কৃষ্ণকুমারী এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের প্রথম আহ, মানে বিয়োগাত্মক নাটক। মাইকেল মধুসূদন দত্ত এর নাটক। তারপরে নবান্ন এটা কিন্তু বিজন ভট্টাচার্য, এটা লিখেছেন কে? বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্যের নাটক। তাহলে এইটা এইটা কিন্তু রবীন্দ্রনাথের না হয়ে পারে না। আমাদের রবি গুরুর নাটক হচ্ছে রাজা। রাজা। এছাড়া তার কিন্তু আরো বিখ্যাত নাটক আছে, রক্তকরবী, তারপরে তাসের দেশ। এই নাটকগুলো কিন্তু রবীন্দ্রনাথের অসংখ্যবার আসে। হিমালয় বর্মন সঠিক অ্যান্সার দিয়েছিলেন, রেবেকা খাতুন, লাকি তালুকদার সহ অসংখ্য জন এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বাকি যেগুলো আছে, অনেক সময় পরীক্ষায় দেখা যায় যে এইটা এসেছে, তখন কৃষ্ণকুমারী কার লেখা এটা আসে, নবান্ন কার লেখা এটা আসে, এই জন্য এইগুলো পড়ে নেবেন। এরপর হচ্ছে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল কোন যুগের কবি ছিলেন? পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল কোন যুগের কবি ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রেবেকা, আরহামান রেহমান, স্বর্ণা বিশ্বাস। দ্রুত অ্যান্সার দেবেন।
আচ্ছা, অসংখ্য জন সঠিক উত্তর দিয়েছেন। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের? কোন যুগের কবি ছিলেন? তিনি ছিলেন মধ্যযুগের কবি। মধ্যযুগের কবি, এবং তিনি কিন্তু আরাকানের কবি ছিলেন। আরাকান, আরাকান আমাদের পার্শ্ববর্তী দেশ। মিয়ানমার, মিয়ানমারের আরাকান রাজসভার তিনি শ্রেষ্ঠ কবি ছিলেন। তার কিন্তু আরো কিছু গ্রন্থ আছে। পদ্মাবতী তার বিখ্যাত কাব্য, হপ্তকায়কার, হপ্তপয়কার সিকান্দার নামা, হপ্তপয়কার সিকান্দার নামা ইত্যাদি কিন্তু মাইক মানে কবি আলাওলের বিখ্যাত গ্রন্থ। আর মধ্যযুগের আরো কিছু সাহিত্যিক হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, দৌলত উজির বাহারাম কা। এনারা কিন্তু এই যুগের আরো বেশ কয়েকজন কবি। সিনথিয়া ইসলাম সুরভি বলছেন আরাকান রাজসভা। থ্যাংক ইউ। আরাকান রাজসভা শ্রেষ্ঠ কবি ছিলেন এই কবি আলাওল। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যায় যে কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? ধনাত্মক, ঘন ঘন, টন টন, বই টই, ধনজন, ধনজন। এই প্রশ্নটার উত্তর দিন। যে কোনটি দ্বিরুক্তি শব্দের উদাহরণ? কোনটি দ্বিরুক্তি শব্দের উদাহরণ? আচ্ছা, ধনাত্মক দ্বিরুক্তি জিনিসটা কি? মানে একই শব্দে দুইবার উক্তি হয় এরকম জিনিসকে বলা হয় দ্বিরুক্তি। আর দ্বিরুক্তিকে বেশ কয়েকটি ভাবে ভাগ করা যায়। তো এই দ্বিরুক্তি এখানে কিন্তু ধনাত্মক দ্বিরুক্তি, মানে সাউন্ডের বিষয়টা যেগুলো আছে সেগুলো কিন্তু মূলত ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। সাউন্ড, সাউন্ডের সাউন্ডের যেমন মিউ মিউ, তারপরে ঝনঝন, পিউ পিউ, এই যে শব্দগুলো, হু হু, ঠা ঠা, এরকম একই শব্দ দুইবার ব্যবহৃত হয়ে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে দ্বিরুক্তি। তো এখানে দেখেন ঘন ঘন, এটা কিন্তু কোনো সাউন্ডের মধ্যে পড়ছে না। বইটই, এটা কিন্তু কোনো সাউন্ডের মধ্যে পড়ছে না। ধন জন, এটাও কিন্তু সাউন্ডের মধ্যে পড়ছে না। কিন্তু সাউন্ড বা ওইরকম আকৃতির একই শব্দের দিয়ে বোঝায়, সেটা হচ্ছে টন টন। টন টন, টন টন হবে ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। কোনটা হবে? আহ, টন টন হবে সঠিক উত্তর। টন টন। তাহলে সঠিক উত্তর হবে টন টন। সঠিক উত্তর হবে কোনটি? টন টন। প্রত্যেকে অন্তত 5টি করে শেয়ার দিবেন। প্রত্যেকে অন্তত 5টি করে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে চলে যাই। আহ, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, পঙ্ক্তিটি কোন কবির রচনা? এই কবিতাটি কিন্তু দশম শ্রেণীর একটা কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে। তো এই দশম শ্রেণীর এই কবিতাটির নাম কি এবং সে কে লিখেছেন এটা একটু উল্লেখ করুন। সবাই দ্রুত একটু উল্লেখ করুন সেই কবির নাম কি। আচ্ছা, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, এটা লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের লেখা নবম দশম শ্রেণীর কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? দেখেন, প্রকৃত নাম, ছদ্মনাম, উপাধি, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় অসংখ্য প্রশ্ন আসে। সৈয়দ আহ, আহ, প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? এটা দ্রুত অ্যান্সার দেবেন। মুস্তাফিজুর রহমান, আহরামান রেহমান, তারপরে আখি বাইন সহ সিনথিয়া ইসলাম সুরভি, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, প্রখ্যাত সাহিত্যিক, তার কিন্তু অসংখ্য গ্রন্থ আছে। তার অসংখ্য গ্রন্থ আছে। তার প্রথম যে গ্রন্থ দিয়ে তিনি হিট হয়েছিলেন সেটা হচ্ছে জননী। জননী দিয়ে কিন্তু আরো অনেকেই বই লিখেছেন। তো জননী ছিল শওকত ওসমানের প্রথম গ্রন্থ।
এইটা দিয়ে তিনি হিট হয়ে গেছিলেন। তার আরো কিছু গ্রন্থ আছে, যেমন কৃতদাসের হাসি, জাহান্নাম হতে বিদায়, এগুলো কিন্তু তার বিখ্যাত গ্রন্থ। তো তার বিখ্যাত গ্রন্থ কৃতদাসের হাসি, জাহান্নাম হতে বিদায়, এবং প্রথম গ্রন্থ জননী। তার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। শেখ আজিজুর রহমান খাদিজা, তারপরে রেজা, রেবেকা, যারা উত্তর করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি 1922 সালে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, এবং এর কারণে কিন্তু তাকে কারাবরণ করতে হয়েছিল। এখন বলতে হবে এটা কোন কাব্যগ্রন্থের। এটা কি সিন্ধু হিন্দোল, অগ্নিবীণা, ভাঙার গান, বিষের বাসি? কোনটা হবে? দ্রুত অ্যান্সার দিবেন। আচ্ছা, রফিকুল ইসলাম রনি, রেবেকা খাতুন, তারপরে হচ্ছে রাহামান সাইদা, আর তারপরে সিনথিয়া ইসলাম সুরভি সহ অসংখ্য জন সঠিক অ্যান্সার দিয়েছেন। বিদ্রোহী কবিতাটি 1922 সালে, 1922 সালে এটা কিন্তু প্রকাশিত হয়। এই কবিতার প্রথম মানে প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এই কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় আহ, প্রকাশিত হয়। তাহলে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটা কিন্তু অগ্নিবীণা। অগ্নিবীণা এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। আর তার প্রথম যে কবিতা, অগ্নিবীণার যে প্রথম কবিতা প্রলয় উল্লাস, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এই কবিতাটা প্রকাশিত হওয়ার পরে তাকে কিন্তু কারাবরণ করতে হয়, কারণ বিদ্রোহী কবিতায় ব্রিটিশদের বিরুদ্ধে তিনি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, আমরা চলে যাই কোনটি মহাকাব্য? মহাশ্মশান, নীলদর্পণ, দুর্গেশ নন্দিনী, শারদামঙ্গল? দ্রুত অ্যান্সার দিবেন। আজকের এই প্রশ্নগুলো মানে আপনার অপশনগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যে কোনো পরীক্ষায় এখান থেকে 4-5টি প্রশ্ন আপনি অবশ্যই কমন পাবেন। আপনারা যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন, আবেদন করছেন, তারা আমার কথাগুলো একটু মিলাই নিয়েন, যে এখান থেকে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। দেখেন এখানে কোনটি মহাকাব্য, মহাকাব্য কোনটি, এখানে মহাকাব্য কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম একজন মহাকাব্যিক রাইটার কাইকুবাদ এটা লিখেছিলেন। কাইকুবাদ লিখেছিলেন কাইকুবাদ লিখেছিলেন, এটা 1904 সালে। কাইকুবাদ 1904 সালে এই গ্রন্থটি লিখেছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে। মহাশ্মশান এই কাব্যটি লিখেছিলেন আহ, মহাকবি কাইকুবাদ। আর নীল দর্পণ এটা কিন্তু দীনবন্ধু মিত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা আহ, নাটক। দীনবন্ধু মিত্র খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। নীল চাষের উপর ব্রিটিশদের এটার। আর দুর্গেশ নন্দিনী এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না সরি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী এইটা কিন্তু তার উপন্যাস এটা। খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা গ্রন্থের নাম আপনারা একটু মনে রাখবেন। নীল দর্পণ, নীল দর্পণ এটা কিন্তু বঙ্কিমের উপন্যাস। সরি, নীল দর্পণ এটা কিন্তু দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক। দুর্গেশ নন্দিনী এটা বঙ্কিমের লেখা আহ, উপন্যাস। এবং মহাশ্মশান কাইকুবাদের কিন্তু মহাকাব্য। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আহসান রেহমান, রেজা, খাদিজা রেহমান, যারা সঠিক মানে অ্যান্সার করেছেন অন্তত, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? হাঙ্গর নদী, গ্রেনেড, শবনম, আরেক ফাল্গুন, চিলেকোঠার সেফাই?
চিলে কোটার সিপাই, চিলে কোটার সিপাই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আপনাদের যে কোনো পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো খুবই ইম্পর্টেন্ট, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি প্রশ্ন 100% কমন পাবেন। এখানে লিমিটেড কিছু সাহিত্য আছে, ওই সাহিত্যগুলো বারবার ঘুরে ঘুরে আসে। এই জন্য দেখেন এই আজকের এই বাছাই করা প্রশ্নগুলো নিয়েও কিন্তু আপনাদের সাজানো হয়েছে। আচ্ছা, আজকেও আপনাদের ঘোষণা দিচ্ছি আবারও, যারা পরে লাইভে সংযুক্ত হয়েছেন, আমাদের প্রাইমারি দুইটার প্রস্তুতি একসাথে হয়ে যাবে। প্রাইমারি প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, সহকারী শিক্ষকের জন্য আমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে, শিওর সাকসেস ব্যাচ। শিওর শিওর সাকসেস ব্যাচ, শিওর সাকসেস ব্যাচ, শিওর সাকসেস ব্যাচ, এই ব্যাচটি চালু করা হয়েছে আহ, এবং ভর্তি চলছে। আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের মানে বিসিএস ক্যাডার, আমি নন ক্যাডার সহ সরকারি চাকরিজীবীরা আপনাদের ক্লাস নেবেন। 80টির উপরে লাইভ ক্লাস এবং নোট পাবেন। এবং আমাদের কিন্তু ডিসেম্বরের মধ্যে সাদিক স্যারের যে বইটি, ওই বইটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ। একদম আপডেট সমৃদ্ধ একটা বই কিন্তু চলে আসছে। এই বইটিও যারা নিতে নিতে পারবেন এখান থেকে, এবং আপনাদের পিডিএফ কপি একদম পেইড বেসে যারা আছেন, পিডিএফ কপি আমাদের এখানে 500 পৃষ্ঠার উপরে যে বইটি, সেটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে ফ্রিতে। যারা শিওর সাকসেস ব্যাচে ভর্তি হবে, এই বইয়ের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু কোনো প্রকাশনী এই কাজটা করে না। তো আপনারা যারা ভর্তি হতে চান, তারা পেজে অথবা আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, মেসেজ দিন, মেসেজ দিন। তো এখানে বলছিলাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ কোনটি, এটা হচ্ছে হাঙর নদী গ্রেনেড। হাঙর নদী গ্রেনেড, এটার লেখক হচ্ছে সেলিনা হোসেন, সেলিনা হোসেন, সেলিনা হোসেন। এটা হাঙর নদী গ্রেনেড। পরে এই উপন্যাসটি দিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে আরেক ফাল্গুন। এটা জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। জহির রায়হান খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। জহির রায়হান, জহির রায়হানের ভাষা আন্দোলনের ভিত্তিক গ্রন্থ। আর চিলে কোঠার সেপাই, এটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা বিখ্যাত উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস চিলে কোঠার সেপাই, খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা গ্রন্থই কিন্তু আপনাদেরকে পড়তে হবে, কারণ এগুলো কিন্তু ঘুরে ঘুরে বারবার পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্নে যাই, সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? সবুজ পত্র পত্রিকার কিন্তু ব্যাপক ভূমিকা আছে আমাদের এই যে চলিত ভাষারীতির প্রয়োগের ক্ষেত্রে। চলিত ভাষারীতির প্রয়োগের ক্ষেত্রে এই সবুজ পত্র পত্রিকায় প্রথম চলিত ভাষায় লেখা হতো। ইতিপূর্বে বঙ্কিমের অনেক লেখা দেখবেন যেগুলো সাধু ভাষায় লেখা, কিন্তু এই সবুজ পত্রিকায় প্রথম 1914 সালে মানে চলিত রীতিতে লেখা শুরু করে। তো খুবই ইম্পর্টেন্ট বলতে হবে যে সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন। আপনাদের আরেকটু একটু ক্লু দিয়ে রাখি, তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই। বড় ভাইয়ের মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল। আপনাদের বলতে হবে তিনি কে। সবুজ পত্র, এই পত্রিকাটি প্রকাশিত হয় 1914 সালে এবং এর সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। এবং বাংলায় চলিত রীতির প্রবর্তক কে, কাকে বলা হয়? এই প্রমোদ চৌধুরীকে বলা হয়। সুতরাং খুবই ইম্পর্টেন্ট। আর ঈশ্বরচন্দ্র গুপ্তের যে পত্রিকাটা, সেটা হচ্ছে সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর, সংবাদ সংবাদ প্রভাকর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঈশ্বরচন্দ্র গুপ্তের আহ, পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। আর সবুজ পত্র পত্রিকা, এটা 1914 সালে প্রকাশিত এবং মানে এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। পরবর্তী প্রশ্নে যাব আমরা। আহ, এই বর্ণটি, এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কোন কোন বর্ণে? এটা অনেকেই ভুল করে, দেখি আপনারা কতটা সঠিক করতে পারেন। আপনারা কতটা সঠিক করতে পারেন এটা একটু দেখে নিই, যে এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণযুগে গঠিত। এই যুক্ত বর্ণটি, এটা কি মূর্ধন্য ষ মূর্ধন্য, মূর্ধন্য ষ ইয়, মূর্ধন্য ষ ইয়, মূর্ধন্য ষ বর্গীয় জ।
দ্রুত অ্যান্সার দিবেন, এটা কোন কোন বর্ণযোগে গঠিত, দ্রুত অ্যান্সার দিবেন। আচ্ছা, মৃত্যুঞ্জয় হালদার, প্রমোদ চৌধুরী, কাজলি বেগম, রেবেকা খাতুন সহ অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যুক্ত বর্ণটি কোন কোন বর্ণযোগে গঠিত? দেখেন, এটা কিন্তু মূর্ধন্য ষ এবং মূর্ধন্য যোগে গঠিত। মূর্ধন্য ষ এবং মূর্ধন্য যোগে গঠিত। মূর্ধন্য ষ এবং মূর্ধন্য। দেখেন, আমরা কোনো যখন বর্ণ উচ্চারণ করি, যেমন বিষ্ণু বানান কি লিখি? এইভাবে লিখি না? বর্ষী মূর্ধন্য ছয় মূর্ধন্য নয় রস্য বিষ্ণু, এইভাবেই তো লিখি, তাই না? এখন দেখেন, এখানে আমরা যখন উচ্চারণ করছি বিষ্ণু, দেখেন বিষ্ণু, বিষ্ণু, তার মানে এখানে একটা স উচ্চারণ করছি আর একটা ন উচ্চারণ করছি, দন্তান্ন ন, তাই না? তাহলে এর মধ্যে অবশ্যই কি আছে? মূর্ধন্য আছে, মূর্ধন্য ষ আছে এবং মূর্ধন্য আছে। আপনি যখন উচ্চারণ করছেন, আপনি যখন বৈষ্ণব পদাবলী উচ্চারণ করছেন, বৈষ্ণব, দেখেন বৈষ্ণব মধ্যাংশ এবং মধ্যাহ্ন উচ্চারণ করছেন। সুতরাং বৈষ্ণব পদাবলী এটা কিন্তু মধ্যাংশ এবং মধ্যাহ্ন যোগে গঠিত। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাই, কোনগুলো অষ্টধ্বনি? কোনগুলো হচ্ছে অষ্টধ্বনি? অষ্ট মানে ঠোঁট, অষ্ট মানে কি? ঠোঁট। আমাদের কিছু বর্ণ কণ্ঠধ্বনি, কিছু অষ্টধ্বনি, কিছু তালব্য ধ্বনি, এইগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে, নাইলে কিন্তু পরীক্ষায় আসলে কিন্তু বিপদে পড়বেন। কোনগুলো অষ্টধ্বনি মানে ঠোঁটের থেকে উচ্চারিত হয়, কোন ধ্বনিগুলো? দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিবেন। কোনগুলো ঠোঁটের থেকে উচ্চারিত হয়? আর আমাদের প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে আপনাদেরকে মানে অগ্রিম ইনভাইটেশন জানাচ্ছি। আমি নিজেই যেভাবে প্রাইমারিতে চাকরি পেয়েছিলাম, ইনশাল্লাহ আপনাদেরকে সেইভাবে প্রস্তুত করাতে পারবো। এখানে বলা হচ্ছে যে নিচের কোনগুলো অষ্টধ্বনি? অষ্টধ্বনি, নিচের কোনগুলো হচ্ছে অষ্টধ্বনি? নিচের কোনগুলো অষ্টধ্বনি? অষ্ট মানে ঠোঁট থেকে উচ্চারিত হয়, প ফ ব ভ ম। তাহলে এটার উত্তর হচ্ছে হবে খ, প ফ ব ভ ম, প ফ ব ভ ম। তাহলে এর সঠিক উত্তর হবে খ নম্বরটা হবে সঠিক অ্যান্সার, প ফ ব ভ ম, প ফ ব ভ ম। আমি আপনাকে মানে চ্যালেঞ্জ করে দিচ্ছি, প ফ ব ভ ম এই দুই ঠোঁট ব্যবহার ছাড়া এই দুইটা বর্ণ উচ্চারণ করেন তো। ব্যবহার মানে দুইটা ঠোঁট না, মানে একে অপরের সাথে না লাগিয়ে। জুবায়ের রহমান জিয়া বলেছেন দ্বিতীয় লাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, দুই ঠোঁট লেগে যাচ্ছে, তাই না? ফ, ব, ভ। কিন্তু আপনি দেখেন, যখন স্বরবর্ণ আ উচ্চারণ করবেন, দুই ঠোঁট না লাগালেও আপনি উচ্চারণ করতে পারছেন। ক, দেখেন দুই ঠোঁট না লাগিয়েও উচ্চারণ করতে পারছেন, কিন্তু দুই ঠোঁটকে একবার হলেও লাগিয়ে উচ্চারণ করতে হচ্ছে প ফ ব ভ ম। সুতরাং আমি আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেবো যদি দুই ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারেন। আচ্ছা, আরহাম রেহান, ক্লাস করতে পারছি না, নেট প্রবলেম। আচ্ছা, আপনার জন্য শুভকামনা। আপনি পরে আবার দেখে নিয়েন, এখন না দেখতে পারলে আর কি করব বলেন? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এখন আপনাদেরকে বলতে হবে সহযোগিতা, প্রতিযোগিতা, বৈশিষ্ট্যতা, শ্রদ্ধাঞ্জলি। আমাদের আরহাম রেহান খুবই মানে কি ডেডিকেটেড। আমাদের যতগুলো ক্লাস হয় সে সবগুলো ক্লাসে উপস্থিত থাকে, বাট আজকে ক্লাসটা তার নেট প্রবলেমের কারণে দেখতে পাচ্ছে না। আপনি পরে দেখে নিয়েন। দেখেন, সহযোগিতা আপনি যখন লিখবেন, যখন কোনো শব্দের সাথে তা প্রত্যয় বা অতিরিক্ত কোনো শব্দ যুক্ত হয়, তখন দীর্ঘিকারটা রস্যি হয়ে যায়। সহযোগী যদি লেখেন, সহযোগী, সহযোগী যদি লেখেন তাহলে এটা বানান ঠিক আছে। কিন্তু আপনি যখন লিখবেন সহযোগী, এর সাথে তা যুক্ত করবেন, তখন এই সহযোগিতা, সহযোগী,
তা, এই যে রস্বীকার হয়ে যাবে। তার মানে এটা তা প্রত্যয় যুক্ত হয়েছে, তারপরেও দীর্ঘিকার থেকে গেছে, সুতরাং এটা ভুল। বৈশিষ্ট্যতা বলে কিছু হয় না। বৈশিষ্ট্য হয় আস। অঞ্জলি বানানে কখনো দীর্ঘিকার হয় না। শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, সবগুলো অঞ্জলি বানানে। জুবায়ের রহমান জিয়া, ক্লাস কি প্রতিদিন হবে? হ্যাঁ, আমাদের মোটামুটি প্রতিদিনই ক্লাস হয়, সন্ধ্যায় হয়, এবং আমার ক্লাসগুলো সাধারণত রাত 10টার পরেই হয়। আমি ব্যস্ততা থাকার কারণে আমার ক্লাসগুলো রাত 10টা, 10:30, 11টা, 12টায়ও ক্লাসে গিয়েছি, এরকম রেকর্ড আছে। সো আচ্ছা, এরপরে দেখেন, তাহলে প্রতিযোগিতা, যখন আপনি প্রতিযোগী লিখবেন শুধু শুধু দীর্ঘিকার, কিন্তু তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এটা রস্বীকার হবে। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? প্রতিযোগিতা। প্রতিযোগিতা হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখেন, আহ, পরবর্তী প্রশ্ন, সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? এটার গায়ক কে, এটার গীতিকার কে, এই ধরনের প্রশ্ন কিন্তু অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসে। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক, গায়ক মানে গীতিকার, সরি, গায়ক মানে হচ্ছে শিল্পীকে, আর গীতিকার মানে লেখককে, লেখিকা মানে আহ, গীতিকারকে, এই দুইটা প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। দেখেন, এই সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক, গায়ককে তার আগে আমি বলে দিন, এর লেখককে একটু বলে নিই। এর লেখক কিন্তু ফজলে খুদা। এর লেখক হচ্ছে গীতিকার ফজলে খুদা। ফজলে খুদা এর হচ্ছে মূল গীতিকার। আর এর শিল্পী হচ্ছে আব্দুল জব্বার। শিল্পী হচ্ছে আব্দুল জব্বার। এই আব্দুল জব্বার কিন্তু অসংখ্য কালজয়ী গান বাংলা এই গেয়েছেন। যেমন ওরে নীল দরিয়া, তারপরে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, এই কালজয়ী গানগুলো কিন্তু আব্দুল জব্বারের গাওয়া গান, বিখ্যাত গানগুলো তিনি কিন্তু লিখেছেন। তাহলে এর গান হচ্ছে আব্দুল জব্বার, গায়ক হচ্ছে আব্দুল জব্বার। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তিনি 2022 সালে মানে এই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন 2022 সালে। নরেন্দ্র মোদী, এপিজে আবুল কালাম, মমতা ব্যানার্জি, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু কে হবে পরবর্তী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এর আগে যে রাষ্ট্রপতি ছিলেন 22 সালের রাজনাথ কোবিন্দ। রাজনাথ কোবিন্দ। তারপরে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? খাদিজা, রেবিকা, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তাহলে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম, যেহেতু ভারত আমাদের প্রতিবেশী বৃহৎ একটি রাষ্ট্র এবং প্রভাবশালী একটা রাষ্ট্র এশিয়ার মধ্যে, সো তাদের রাষ্ট্রপতির নামও আমাদের জানতে হবে। দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নে চলে যায়, রেড ইন্ডিয়ান কাদের বলা হয়? রেড ইন্ডিয়ান, দেখেন, ভাস্কো দা গামা যখন তিনি আহ, মানে আমেরিকা আবিষ্কার করেন 1492 সালে, তখন কিন্তু তিনি যখন আমেরিকার যান, তখন কিন্তু আমি যদি বলেই দিই তাহলে উত্তরের ক্লু পেয়ে যাবেন, এই জন্য আমি বলছি না। তবে ভাস্কো দা গামা কিন্তু 1492 সালে আমেরিকা আবিষ্কার করেন। তো রেড ইন্ডিয়ান কাদেরকে বলা হয়? রেড ইন্ডিয়ান, ইন্ডিয়ান আদি অধিবাসীগণ, ইন্দোনেশিয়ার আদি অধিবাসীগণ, আমেরিকার আগত ভারতবাসীগণ, নাকি আমেরিকার আদি অধিবাসীগণ? কোনটা হবে রেড ইন্ডিয়ান? রেড ইন্ডিয়ান কাদেরকে বলা হয়? এটা হচ্ছে আহ, ভারত মানে আমেরিকার আদি অধিবাসীগণকে কে বলা হয় রেড ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান মূলত 1492 সালে ভাস্কো দা গামা, যখন তিনি ইতালিয়ান নাবিক, যখন আমেরিকায় পৌঁছান, এটাকে এই জাতিদেরকে তিনি রেড রেড ইন্ডিয়ান বলে উল্লেখ করেছিলেন, রেড ইন্ডিয়ান।
পরবর্তীতে তাহলে পরবর্তী প্রশ্নে যাই, যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভোটাধিকার অর্জন করে? কোন সালে? দেখেন পৃথিবীতে নারীরা যে এখন শুধু কিছুটা এগিয়েছে নারীরা, কিন্তু নারীদের এই যে মর্যাদা সেটা কিন্তু অনেক আগে থেকেই অনেক কম ছিল। দেখেন ভোটাধিকার তারা কিন্তু অনেক পরে পেয়েছে। আমেরিকার মতো একটা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, উচ্চমার্গীয় একটা দেশ, সেখানেও কিন্তু ভোটাধিকার অর্জন করে কিন্তু 1900 শতকের পরে। যদিও আরেকটা প্রশ্ন আপনাদের ছুড়ে দিই, পৃথিবীতে কোন দেশে প্রথম নারীরা ভোটাধিকার অর্জন করে? এটা কিন্তু নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে প্রথম ভোটাধিকার অর্জন করে। এরপরে পর্যায়ক্রমে সুইডেনে বা অন্যান্য দেশে, কিন্তু আমেরিকায় কত সালে অর্জন করে? যেহেতু আমেরিকা খুব মুখে গণতন্ত্রের বুলি আওড়ায়, সুতরাং তাদের দেশে কবে তারা ভোটাধিকার অর্জন করে সেটা একটু দেখে নিই। খাদিজা 19-এর ঘ দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটার সঠিক উত্তর হবে কোনটা? 1920 সালে। 1920 সালে আহ, যুক্তরাষ্ট্রের নারীগণ ভোটাধিকার অর্জন করে। আর প্রথম ভোটাধিকার অর্জন করে বিশ্বের প্রথম নিউজিল্যান্ড। কোন দেশে? নিউজিল্যান্ড। 1843 সালে সম্ভবত। 1893 সালে নিউজিল্যান্ডে, 1893 সালে নিউজিল্যান্ডে প্রথম নারীরা আহ, ভোটাধিকার অর্জন করে। ভোটাধিকার অর্জন করে। আর আমেরিকায় 1920 সালে। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী ছিল? রোহিঙ্গা শরণার্থীগণ, যারা এই রোহিঙ্গা শরণার্থী আমাদের বাংলাদেশে অবস্থান করছে প্রায় 20 লাখ। আরহাম রেহান তিনি বলেছেন নিউজিল্যান্ডে। সিনথিয়া ইসলাম সুরভি সঠিক অ্যান্সার দিয়েছিলেন। রেজা রেজা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। আহ, তো রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? দেখেন, রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? তারা কিন্তু নর্থ রাখাইন স্টেটের অধিবাসী ছিলেন। নর্থ রাখাইন স্টেটের অধিবাসী ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কোনটি? সুইডেন, ফিনল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে। নিশীথ সূর্যের দেশ অর্থাৎ আমাদের পৃথিবীর যে পৃথিবীটা আছে, এটার কিন্তু উত্তর এবং দক্ষিণ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। দেখেন উত্তর গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ এবং এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো পৃথিবীর একটা নির্দিষ্ট সময়, সাধারণত মে থেকে জুলাই, মে থেকে জুলাই, এই মে থেকে জুলাই এই উত্তর গোলার্ধের দেশগুলোতে মানে সূর্য অস্তমিত যায়, বাট সেই সূর্যটা কিন্তু আকাশের একটা লাল আভা তৈরি করে, যেটা আহ, সূর্য নাই কিন্তু আলোকিত থাকে, আলোকিত থাকে। তো সেরকম একটি দেশ হচ্ছে নরওয়ে। নরওয়ে, নরওয়ে এখানে 24 ঘন্টায় বলা যায় যে সূর্যের আলো দ্বারা আলোকিত থাকে মে থেকে জুলাই মাস পর্যন্ত। তাই নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ অর্থাৎ এখানে সূর্য মে থেকে জুলাই পর্যন্ত মানে অস্তমিত গেলেও আকাশে একটা লাল আভা সব সময় বিরাজ করে, রাতের বেলাও সেখানে সবকিছু দেখা যায়। সেজন্য এই নরওয়েকে বলে নিষেধ সূর্যের দেশ। খুবই মানে ইন্টারেস্টিং। আমি যখন এই তথ্যটা প্রথম জেনেছিলাম আমার কাছে খুব একটু বিস্ময়কর লেগেছিল। তারপরে দেখেন বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এটা সবার পারা উচিত। আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? তাদেরকে নিষাদ জাতি বলা হতো। কি জাতি বলা হতো? নিষাদ জাতি। নিষাদ জাতি, এই নিষাদ জাতিদের ভাষা ছিল অস্ট্রিক। অস্ট্রিক ভাষা ছিল। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এটা কিন্তু অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। পরবর্তী প্রশ্ন যায় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে কোথায় 6 দফা ঘোষণা করেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসা প্রশ্ন। এটা হচ্ছে 5 ফেব্রুয়ারি 1966 সালে পাকিস্তানের লাহোরের করাচিতে তিনি এই ঘোষণাটা করেন। 5 ফেব্রুয়ারি 1966 লাহোরের করাচিতে তিনি 6 দফা দাবি উত্থাপন করেন। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ, শেরশাহ, লর্ড কর্নওয়ালিস, মোহাম্মদ বিন তুগলক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
সোহেল রানা সঠিক অ্যান্সার দিয়েছেন, মেহেদী হাসান, শিপন, তারপরে হচ্ছে খাদিজা, সিনথিয়া ইসলাম সুরভি। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রচলন করেন কে? প্রতীক মুদ্রা প্রচলন করেন কে? কোন ঐতিহাসিক এটা প্রচলন করেন? এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এটা কিন্তু আহ, মোহাম্মদ বিন তুগলুক প্রতীক মুদ্রা চালু করেন। মোহাম্মদ বিন তুগলুক তিনি প্রতীক মুদ্রা প্রচলন করেন। এরপরে পরবর্তী প্রশ্নে যাই। স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি? স্বাধীনতা উত্তর মানে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট, ওরা 11 জন এবং অরুণোদয়ের অগ্নিসাক্ষী। আপনাদের বলে দিই যে সেই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। তো এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি, এটা উত্তর দিন। চাষী নজরুল ইসলাম তার রচিত আহ, তার পরিচালিত প্রথম উপন্যাস। আচ্ছা, ওরা 11 জন প্রথম মানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন, এটা চাষী নজরুল ইসলাম খুবই জনপ্রিয় একজন পরিচালক। তার আরো মানে আরো চলচ্চিত্র আছে। একটু আগে দেখেছিলাম না কোন গ্রন্থটি লিখেছেন? হাঙর নদী গ্রেনেড কে লিখেছেন? সেলিনা হায়াত, সেলিনা হোসেন। ওই সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেডেরও পরিচালনা করেছিলেন এই চাষী নজরুল ইসলাম। তারপরে সংগ্রাম চলচ্চিত্র, সেটাও কিন্তু তিনি পরিচালনা করেছেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। এরপরে প্রশ্ন, কোন মশার কামড়ে চিকুনগুনিয়ার জ্বর হয়? চিকুনগুনিয়ার জ্বর হয় কোন মশার কামড়ে? চিকুনগুনিয়া জ্বর হয়। তাহলে কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়? কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়? কোন মশার কামড়ে? এটা হচ্ছে এডিস এজিপ্টাই। এজিপ এজিপ্টাই এজিপ্টাই নামক স্ত্রী মশার কামড়ে এই চিকুনগুনিয়া রোগটা কিন্তু হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়, আমরা দেখেছি মানে এই শীতের সময় বা অতিরিক্ত গরমে ঠান্ডা লাগার কারণে শিশুদের নিউমোনিয়া হয়। আর নিউমোনিয়ায় মূলত কোন অঙ্গকে আক্রমণ করে? এটা এই জন্য পরীক্ষায় বারবার আসে। রেজা রেজা, আরহাম রেহান, সিনথিয়া সুরভি, আখি বাইন, আহ, সকলেই সঠিক অ্যান্সার দিয়েছেন। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মূলত ফুসফুস। মূলত আক্রান্ত হয় কোনটা? মূলত ফুসফুস আক্রান্ত হয় নিউমোনিয়ায়। শ্বাসনালী এবং ফুসফুস এটার মাধ্যমে আক্রান্ত হয়। এর পরবর্তী প্রশ্ন 29, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? আমাদের আমরা যখন জ্বর হয় তখন আমরা তাপমাত্রা মাপি, 100-র উপরে গেলে আমরা কি জ্বর বলি। কিন্তু কোন কোন লিমিটে থাকলে সেটাকে, ফারেনহাইট কত ডিগ্রি থাকলে তাকে আমরা বলবো স্বাভাবিক তাপমাত্রা? ফারেনহাইট কত ডিগ্রিতে থাকলে আমরা বলবো স্বাভাবিক তাপমাত্রা? এটা উত্তর হবে 98°4' ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর যদি এটা সেলসিয়াসে করি তাহলে 36 দশমিক সামথিং সেলসিয়াস। সেলসিয়াসে করলে 36 হবে, এটা একটু মনে রাখবেন। আর ফারেনহাইটে হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইটে স্বাভাবিক তাপমাত্রা। পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিস রোগ হয় কিসের কারণে? ইনসুলিনের অভাবে, আহ, থাইরক্সিনের অভাবে, ইস্ট্রোজেনের অভাবে, গ্রোথ হরমোনের অভাবে। ডায়াবেটিস ডায়াবেটিস একটা
মানে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের রোগ, যেটার অভাব হলে মানুষের ঘন ঘন মূত্র হয়। এইটা কিসের অভাবে হয় মূলত ডায়াবেটিসের রোগটা? দ্রুত অ্যান্সার দিবেন। ডায়াবেটিস রোগ। আচ্ছা, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগটা হয়। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। এই জন্য দেখবেন ডায়াবেটিস যখন অতিরিক্ত মাত্রায় চলে যায়, ডাক্তার তাকে ইনসুলিন নেয়ার জন্য বলে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, খাবার স্যালাইন বানানোর পর খাওয়ানো যাবে কত ঘন্টা পর্যন্ত? 6 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা? খাবার স্যালাইন বানানোর পর খাওয়া যাবে 12 ঘন্টা পর্যন্ত খাওয়ানো যাবে। আমরা এক সময় দেখতাম যে টেলিভিশনে বিজ্ঞাপন দিত যে খাওয়া স্যালাইন অর্ধেক গুলে রাখছে, পরে পরে অর্ধেক পরে খাবে এই জন্য। কিন্তু না, খাওয়া স্যালাইন গোলারও নিয়ম আছে। সেটা কিন্তু একবারে গুলতে হবে, এবং না, 12 ঘন্টা পর্যন্ত যেহেতু খাওয়া যাবে, সুতরাং একটা গুললে কিন্তু খাওয়া যাবে। তাহলে খাবার স্যালাইন খাওয়া যাবে কত ঘন্টা পর্যন্ত? 12 ঘন্টা পর্যন্ত বানানোর পর খাওয়া যাবে। এরপরে পানিবাহিত রোগ কোনটি? গলগণ্ড রোগ। এটা কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে। হেপাটাইটিস এ, ম্যালেরিয়া, কালাজ্বর। তাহলে কোনটা পানিবাহিত রোগ? দেখেন গলগণ্ড, এটা কিন্তু আয়োডিনের অভাবে হয়। আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। তারপর হচ্ছে ম্যালেরিয়া, এটা কিন্তু মশাবাহিত রোগ, মশাবাহিত। কালাজ্বর, এটা কিন্তু নিপা ভাইরাস আছে, বাদুড়, নিপা ভাইরাস, নিপা ভাইরাসের কারণে কালাজ্বর হয়। আর পানিবাহিত রোগ হচ্ছে হিপাটাইটিস এ, বি, সি, ডি, এগুলো হচ্ছে হেপাটাইটিস। এই হেপাটাইটিসের রোগ হয়ে থাকে পানিবাহিত রোগের কারণে। পানিবাহিত রোগের কারণে হেপাটাইটিস হয়ে থাকে। হিমোগ্লোবিনের কাজ কি? খুবই ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন, আমরা কিন্তু দেখেন একে একে কি কি আলোচনা করলাম। গণিত আলোচনা করলাম, বাংলা আলোচনা করলাম, আহ বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, একই সাথে এখন আলোচনা করছি আমরা বিজ্ঞান নিয়ে। সো আপনাকে ঘুরে ঘুরে এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় এসে থাকে। আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবেন পরীক্ষায়। তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে, হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কিন্তু অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অক্সিজেন। অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা, কিন্তু এখানে অপশনে বাদ পড়ে গেছে, এটা উত্তর হবে অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন, অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন। এই অপশনগুলোর মধ্যে এই অক্সিজেনটা ঢুকবে, এটা হবে উত্তর। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিক, আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, এর কাজ কি? অ্যান্টিবায়োটিকের প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। অ্যান্টিবায়োটিকের প্রধান কাজ কি হবে? জীবাণু ধ্বংস করা। অ্যান্টিবায়োটিকের প্রধান কাজ হবে জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্ন, প্রোটিন বেশি থাকে কোনটা? ছোলার ডালে, অড়হর ডালে, মসুর ডালে, মাসকলাই? দেখেন আমরা মাছ মাংস যেটা খাই, তার চেয়েও কিন্তু 100 গ্রাম মসুর ডালে তার চেয়ে বেশি পরিমাণ প্রোটিন থাকে। প্রোটিন, প্রোটিন থাকে, তাহলে মসুর ডাল। এরপরে মানব দেহে প্রতিদিন পানির প্রয়োজন হয় কত লিটার? মানব দেহে, এটা বয়স এবং উচ্চতা, শারীরিক হাইট ইত্যাদির উপর ডিপেন্ড করে। তারপরেও মানব দেহে আমাদের অন্তত 3 লিটার পানির প্রয়োজন। মানব দেহে 3 লিটার পানির প্রয়োজন। মানব দেহে প্রতিদিন 3 লিটার পানির প্রয়োজন। এরপরে আসি পরবর্তী প্রশ্ন, সাধারণত রোগীর পালস মানে দেখা হয় কোথায়? পালস দেখা হয়, আমরা এটা পালস দেখে থাকি থ্রি ফিঙ্গার ব্যবহার করে। থ্রি ফিঙ্গার ব্যবহার করে আমরা পালস দেখে থাকি। এটা হচ্ছে রেডিয়াল আর্টারি দেখেই কিন্তু আমরা পালস দেখে থাকি। রেডিয়াল আর্টারি দেখে আমরা পালস, রুগীর পালস দেখে থাকি। এরপরে দেখেন সংক্রামক ব্যাধি কোনটি? সংক্রামক ব্যাধি,
দেখেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি এগুলো কিন্তু মানে সংক্রামক রোগ নয়। সংক্রামক রোগ কোনগুলো? যেগুলো একজন থেকে অন্যজনে ছড়াতে পারে সেইগুলো হচ্ছে সংক্রামক রোগ। যেগুলো একজন থেকে একজনে ছড়াতে পারে সেগুলো হচ্ছে সংক্রামক রোগ। তাহলে এখানে যক্ষ্মা হচ্ছে আহ, সংক্রামক রোগ। পরবর্তী প্রশ্নে যাই, যে একজন পূর্ণবয়স্ক মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারে? একজন পূর্ণবয়স্ক ব্যক্তি 120 দিন পর পর আমাদের কিন্তু যে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, সেটা কিন্তু মারা যায়। সুতরাং 120 দিন পর মানে 3 মাস, 3 মাস পর পর কিন্তু আমাদের রক্ত এমনিতেই নষ্ট হয়ে যায়। সো 3 মাস পর পর আমরা কিন্তু চাইলে রক্ত দিতে পারবো। রক্ত দিতে পারবো কতদিন পর পর? 3 মাস পর পর। রেড ব্লাড সেল আমাদের নষ্ট হয়ে যায় 3 মাস পর পর। সো 3 মাস পর পর। রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? বিলিরুবিন, এই যে বিলিরুবিন বাড়ছে কিনা আমরা কিন্তু চোখ দেখলে বুঝতে পারি, চোখ হলুদ হয়ে যায়। তারপরে হচ্ছে প্রস্রাব হলুদ হয়ে যায়। বিলিরুবিন বাড়লে কি হয় মূলত? বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? এটাকে বলা হয় জন্ডিস। বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? এটা হচ্ছে জন্ডিস। বিলিরুবিন বেড়ে যাওয়াকে কি বলে? জন্ডিস বলে। পরবর্তী প্রশ্ন, আহ, কোন ডালের কোন ডালের সঙ্গে ল্যাথাইরিজমের সম্পর্ক আছে? ল্যাথাইরিজম এক ধরনের রোগ। এই রোগ হয় কোন ডাল খেলে? কোন ডাল খেলে ল্যাথাইরিজম রোগটা হয়? এটা কিন্তু খেসারির ডাল খেলে আপনার, খেসারির ডাল যদি খান বেশি করে তাহলে কিন্তু আপনার ল্যাথারিজম রোগ হবে। সো এটা খাবেন কিন্তু বেশি বেশি খাবেন না। মানবদেহে ক্রোমোজোম সাধারণত কয় জোড়া থাকে? ক্রোমোজোম, ক্রোমোজোম আমাদের কিন্তু আহ, 2 জোড়া, মানে একটা সেক্স ক্রোমোজোম মোট কত জোড়া আছে? আচ্ছা, আকিব আইন, সিনথিয়া সুরভি, রিজা রিজা সহ অনেকেই আচ্ছা, স্বর্ণা বিশ্বাস, খাদিজা রহমান, আখি, তারপরে খাদিজা রহমান, সঠিক, সকলেই সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। মানবদেহে ক্রোম মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? 23 জোড়া। 23 জোড়া। তো আমাদের প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে যারা ভর্তি হতে চান, শিওর সাকসেস ব্যাচ, আপনাদের বলে রাখি এখানে কিন্তু একটা পুরা আমাদের যে বই তার পিডিএফ পাবেন। আর হার্ড কপি যদি নিতে চান, পিডিএফটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে পাবেন। আর যদি হার্ড কপি নিতে চান এটা আমাদের ডিসেম্বরে চলে আসবে। আর আমাদের পিওর সাকসেস ব্যাচে কিন্তু 5 জন সরকারি চাকরিজীবী আপনাদের ক্লাস নেবে। আমি নিজেই আপনাদের ক্লাস নেব এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে থাকবো। আমি নিজেও যেহেতু প্রাইমারিতে চাকরি করেছিলাম, সুতরাং আমি আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে চাকরি পেতে হয়। তো যারা আমাদের প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের পেজে মেসেজ দিয়ে রাখুন, ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর দায়িত্বে আমরা কাজ করে দেবো। সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।